প্রথম কথা হচ্ছে যে আমি রিটায়ার করি, মানে ইস্তফাপত্র কেন দিয়েছি এটা তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছে প্রাক্তন বিচারপতি এবং 4 জনের কমিটি হয়েছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করা, তারপরে রিনিউ হলে হবে না। এইগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তা আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি টুম্পায়ের সঙ্গে সিংহের সঙ্গে ইলেকশনে পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশনে ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি ইস্তফাপত্র দিয়েছি। এবার চলে আসুন, আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের গল্প বলছিল। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আঙুল ধরে এসছো মাঠে। হাঙ্গার পরিস্থিতির যে বসার ঘর, সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে, একটু নিয়ে যাও টুকুদার। আমি মোহনবাগান মাঠে নিয়ে গেছিলাম। তখন আমি বিদেশ ঘুরতাম, ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, সে ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, ক্লাবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবার কি সাহায্য, অঞ্জন মিত্র কি সাহায্য। কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনলাম, কাল নাকি দিয়েছে, যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার, বসু পরিবারের যদি হয়, তাহলে তো ধীরেন্দ্রের দে পরিবারের হওয়া উচিত ছিল। এসব কি কথাবার্তা? যে যেরকম পারফর্ম করবে, ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে, তাকে নিয়ে যেমন সমর্থকরা হাততালি দেয়, তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে, ক্লাবের উন্নতি করবে, তাকে হাততালি দেবে সভ্যরা। আসল কথায় চলে আসি, ক্লাব মোহনবাগান ক্লাব, আজকে কলকাতায় 3টে ক্লাব আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামডান। ইস্টবেঙ্গল মহামডানের কিরম দশা আপনারা দেখেছেন। আমি চাই না, আমি চাই ইস্টবেঙ্গল ক্লাব আরও ভালো হোক। কেন, মোহনবাগান ইস্টবেঙ্গল না থাকলে ফুটবল জমে না। আমি চিমাকে লোন দিয়েছিলাম যখন মোহনবাগান হেরে গেছিলো গোয়ার সঙ্গে, ইস্টবেঙ্গল ফাইনালে খেলতে গেছিলো। আমি চিমাকে লোন দিয়েছিলাম, পোল্টু চেয়েছিলাম। কেন, আমি চেয়েছিলাম ট্রফি কলকাতায় আসুন। তুই বললি না যে বরিয়ার সাহেবের কি, ওই ইন্টারভিউগুলো বলছিলাম। ওখানে আমি ইন্টারভিউতে অনেকক্ষণ, 1 ঘন্টা পুরোনো দিনের স্মৃতি বলেছিলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে একটা ক্লাব চালাতে গেলে 70-75 কোটি টাকা দরকার। আমি 12 কোটি টাকা অবধি চালিয়েছি যখন বিজয় মালিয়া পালিয়ে গেছিল। তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে, আমি ব্যবসা করেছি, এত বড় করছি, আমার একটা ফারসাইটেডনেস আছে, দূরদৃষ্টি আছে। আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না, যার ফুটবলে প্যাশন আছে, আর যে কলকাতার লোক হবে। এমন লোক কে হবে? সঞ্জীব গোয়েঙ্কা। আরপি গোয়েঙ্কার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সেই সুবাদে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আমার আলাপ ছিল, এবং খুব ভালো আলাপ ছিল। আমি জানতাম আমি জোর করে ধরলে সে ডেফিনেটলি তার ছাড়া মানবে। এবারে আমি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সাথে মোহনবাগানে একটা মিলন করিয়ে দিলাম, দাঁত ছাড়া বেঁধে দিলাম। বিকজ আমি জানি তার সিএসসি কলকাতা, সে ফুটবল ভালোবাসে, সুতরাং এরম লোকের সঙ্গে ফোন করে। সেই সময় কে বাধা দিয়েছিল, কে আটকেছিল, কে না করেছিল আমি বলতে চাইছি না। আমি এককভাবে এটা করেছিলাম, এবং করার ফলে কি হয়েছে, আজকে ভারত সেরা তো হয়েছে, কিন্তু এর কৃতিত্ব কার পাওয়া উচিত সে আমি জানি না। সভ্যরা বলবেন কার পাওয়া উচিত, কে সঞ্জীব গোয়েঙ্কাকে এনেছিল। এরপরে ক্লাবের আর যে খরচা আছে, ক্রিকেটের স্পন্সর আমার কোম্পানি, সুতরাং খালি তো এখন ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা, সেটা কিছু কম নয়, সেই দিয়ে ক্লাব চালাবে। তাহলে কিসের এত কৃতিত্ব? বসু পরিবার, মিত্র পরিবার, পরিবারতন্ত্র, কে পরিবারতন্ত্র এনেছে? আমি তো হাতে দিয়ে গিয়ে বসিয়েছি। দত্ত তো আর পরিবারতন্ত্র নয়,
তা আমি তো বসিয়েছি। এবং সিঞ্জয় যখন জিএস হয়েছে সে তার কৃতিত্ব হয়েছে, সে ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছে, আমি সেখানে আটকাইনি তার ব্যক্তিগত কারণে ছাড়ার জন্য। এবারে সে দাঁড়াতে চায়, এবারে যখন দাঁড়াতে চায় শুরু থেকে এত নোংরামি কেন? ইলেকশন হবে, এটা মোহনবাগান ক্লাব ইলেকশন, সভ্যরা যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। এবং আমি আজকে আমার ৭৯ বছর বয়স, আমার ফাদারলি ফিগার, আমি চাই মোহনবাগান ক্লাব সংসারের পতন থাকুক। আমার একটা বই লিখেছি শূন্য থেকে শুরু, সেটা আমি দুঃখ করেছি যে এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, আমরা তোমরা, এটা হওয়া উচিত নয়। ইলেকশন হবে, ইলেকশন পরের দিনে আবার ভাই ভাই হয়ে যাবে, এটা আমার জীবনের থিওরি। এবারে আপনাদের একটা কথা বলে আমি বলতে চাইছি যে আপনারা দয়া করে নিরপেক্ষভাবে ইলেকশনটা যখন হবে সেই রকম জার্নালিজম করবেন, কোনো তরফের করতে বলবো না, নিরপেক্ষভাবে জার্নালিজম করবেন। এবারে আপনারা প্রশ্ন করবেন। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি আপনার পরিবারেরই একজন যেভাবে কিছু কথা প্রকাশ্যে বলেছেন একটা মঞ্চে দাঁড়িয়ে, কিরমভাবে বলেছেন যে একটা টেলিফোনে, হ্যাঁ দেখলে আমিও সেরকম করছি, আমি টেলিফোন জানি না, আমি কাগজ না, এবারে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনাদের পরিবারের যে ওইটাই বলতে যাচ্ছি। শোনো, পরিবারের মধ্যে যে দূরত্ব সেটা শোনো, বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। অঞ্জন মারা যাওয়ার পরে মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়েছে, এ নিয়ে প্রশ্ন করো না, এটা এমন একটা সাবজেক্ট, ধ্বংস করে দিয়েছে। তোমরা সাংবাদিক আমার থেকে বেশি জানো, মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়ে, এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, আমি থেকে বলে দিচ্ছি। এবার বসু পরিবারকে যে ধ্বংস করতে গেছে এটা বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। আমি বটবৃক্ষ বজগাছ একটু আর্লি করে ফেলছে, আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত ছিল। এই তাড়াতাড়ি করে ফেলায় আমি এত সাবধান হয়ে গেছি। এবার তোমরা দেখে নেবে কি হয়। সরাসরি জিজ্ঞাসা করছি যে নির্বাচনের সিঞ্জয় ঘোষ একটা পক্ষ আর শ্রমিক বোস যেহেতু দেওয়াই দত্তর সঙ্গে না না আমি বলিনি না, অনেকগুলো সহসভাপতি ছিল। না না, আপনি কার সঙ্গে আছেন নির্বাচনে, মোহনবাগান নির্বাচনে কার সঙ্গে আছেন? আমি তো বললাম যে আমি রেজিগনেশন দিয়েছি সিঞ্জয় ঘোষের সঙ্গে একসঙ্গে ইলেকশন করবো বলে। আমি বলবো যে সিঞ্জয়কে ভোট দেওয়া মানে টুটুদাকে ভোট দিচ্ছেন আপনারা, টুটু বোসকে ভোট দিচ্ছেন। এত বছর ধরে যদি মোহনবাগানে কিছু করে থাকি, আমি হাত জোর করে ভিক্ষে চাইছি যে টুটু বোসকে এবারে ভোট দিন সিঞ্জয়কে। এর আগে যখন ইলেকশন হয়েছে তখন কিন্তু আপনি পদত্যাগ করেননি, আজকে কেন একটা হয়ে গেলে একটা নীতি আপনাকে নিতে হচ্ছে? বুঝতে পারছি না। মানে বক্তব্য হচ্ছে যে আগের ইলেকশনগুলোতে যখন ছিল আপনি সভাপতি ছিলেন, আপনি পদত্যাগ করেননি, এখন কেন পদত্যাগ করছেন? তখন তো এরকম ধরনের জিনিস হয়নি, এ পক্ষ ও পক্ষ এসব কিচ্ছু হয়নি। তখন তো এরম ধরনের হয়েছে কি, যেরম চলছে এখন প্রেসে, এরম ধরনের কিছু তো হয়নি ভাই। জয়ন্ত বলতে পারবে ইলেকশন হয়েছিল না, ইলেকশন ফেয়ার অ্যান্ড ফ্রি। কিন্তু আমার একটা প্রশ্ন, বলরাম চৌধুরীর সঙ্গে, তখন তো সভাপতি না, তখন সভাপতি ছিলেন না, এবং সভাপতি যখন হয়েছে তখন আপনি পদত্যাগ করেছেন, এবার ইস্তফা দিয়েছেন না, তাহলে ও বলছে কেন করিনি না? আগেকার হিস্ট্রিটা বলতে চাই যে মাঝে অনেকগুলো ইলেকশন হয়েছে, মাঝে অনেকগুলো ইলেকশন হয়েছে, তাতে হয়তো আপনার এই পারিবারিক সমস্যার জন্য আমি রিটায়ারমেন্ট দিইনি। আবার বলছি, পারিবারিক সমস্যার জন্য আমি ছেড়ে দিইনি। আমি ছেড়ে দিয়েছি যে ইলেকশনে যেখানে কমিটি এসে গেছে 4 জনই, যেখানে আমাদের একজন রিটায়ার্ড বিচারপতি অসীম রায় উনি ইনচার্জ হয়েছেন, দিয়ে একটা ডিকটেশন দিলেন যে 29 তারিখের ভেতরে যদি কার্ড রিনিউ হয় সেই কার্ডই ভোট দিতে পারবে, তার বাইরে ভোট দিতে পারবে না। তার মানে এখন ক্লাব ইজ আন্ডার ইলেকশন কমিটি। আপনি কি এই যে বলেন এই সিচুয়েশনটা যেটা এবার তৈরি হয়েছে আগে কখনো হয়নি, এই সিচুয়েশনটা যাতে তৈরি না হয় তার জন্য কি আপনি ব্যক্তিগতভাবে কোনো কথা উভয় পক্ষের সাথে বলেছিলেন এই প্রেস কনফারেন্স বা সিদ্ধান্ত নেওয়ার আগে? বলবেন উভয় পক্ষ মানে
সৃঞ্জয়দার পক্ষে এবং অবশ্যই দেবাশিসদার পক্ষ, কারণ দুজনেই আপনার হাত ধরে উঠে আসা এবং লাভ করা। এদের সঙ্গে কি আপনি ব্যক্তিগতভাবে এই সিচুয়েশন না তৈরি হোক তার জন্য কোনো কথা বলেছিলেন বা আবার বলার কোনো ভাবনা? তোমার কি মনে হয় যে আমি কোনো জিনিস চেষ্টা না করে দেখেছি? কিন্তু কারুর লোভটা এমন জায়গায় চলে গেছে, নাম করব না, কারুর লোভ এমন জায়গায় চলে গেছে যে সে এখন এপাশ ওপাশ কিচ্ছু। যখন টুবলাইদা ঠিক আপনাদের বিপক্ষ শিবিরে তাদের সহযোগিতার বার্তা দিয়েছে, এবং দ্বিতীয়ত একটা বিষয়, আমি একটা কথা বলে দিই, টুবলাইদা যখন বরানগরে গেছেন তারপরেই খবর আসে ওনার মেয়ে হসপিটালাইজড। উনি ওখান থেকেই একদম স্ট্রেট প্লেনে ধরে দুবাই চলে গেছেন। এখনো আমার নাতনির পড়াশোনাটা নেশা, মানে একটা পাগলের মতন নেশা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ছে, পিডাব্লিউসিতে তার ইন্টারিমশিপ, তার পরীক্ষা, সে লন্ডন যেতে পারেনি। কী হয়েছে জানো? তার হয়েছে এত পরে স্পন্ডলাইটিস হয়ে গেছে। এবং লাকিলি টুবলাই আমার সঙ্গে যাবে বলে দেখা করতে এসেছিল, তখন রথিন চক্রবর্তী ছিল, হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে দিয়েছে, খেয়ে ভালো আছে। আবার 1 মাসের আমি ওষুধ পাঠিয়েছি। ওর লন্ডনে চলে যাওয়ার কথা পরীক্ষা দিতে। বিদেশে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে, তুমি ঘর থেকে পরীক্ষা দিতে পারো যদি অসুস্থ হও। ও ঘর থেকে পরীক্ষা দিচ্ছে, এরকম অবস্থা। সুতরাং আমি আমার ছোট ছেলের সঙ্গে কখন কথা কইব, কী কইব, সেটা আমার স্ট্র্যাটেজি। দ্বিতীয় কথা, আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার সংসারে ফাটল ঢোকাতে পারবে না। যে চেষ্টা করে, এটা টেপ করে রেখে দাও, এটা টেপ করে রেখে দাও। যদি হয় আমায় বিষ মিশিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেব, যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে। টুম্পায়ের ওপর কোনো কনফিডেন্ট নেই, মানে টুম্পায়ের সংগঠন সমতা। আমি তো মনে করি যে টুবলাই আমার ব্যবসাটা পেয়েছে, আর টুম্পাই আমার সাংগঠনিক সমস্যা, মানে সংগঠন, তারপরে লোকের সঙ্গে কি করে, তোমাদের সঙ্গেই টুম্পাই কীরকম ব্যবহার করে দেখো না, বুঝতে পারো না। ও পিয়ারটা খুব ভালো জানে। একজনকে ভাগ করে দিয়েছি তুই ব্যবসাটা দেখ, আর একজনকে ভাগ করে দিয়েছি তুই পিয়ারটা দেখ, নইলে একটা সংসারে হয় না। আমার আবেগ বড্ড বেশি পেয়ে গেছে, এতটা পাওয়া উচিত বড্ড বেশি পেয়ে গেছে। আমার থার্মোস্ট্যাট খুব ভালো। এই যে দুটো ফ্রিজ বড় বড় দেখছো না, এটা যখনই বেশি ঠান্ডা হয়ে যায় পট করে একটা আওয়াজ হয়, দিয়ে বন্ধ হয়ে যায়, আবার 10 মিনিট বাদে চালু হয়। আমি কিন্তু সেই যন্ত্র, যেমন আমায় রাগাতে পারবে না, আমায় হাসাতে পারবে কিন্তু রাগাতে পারবে। আমায় যদি ভারত দেয়, তোমরা এসে সবাই একটা গ্লাসে বিষ মিশিয়ে দেবে আমার। ও বিরোধী শিবিরে থাকবে না, ও বিরোধী শিবিরে কোনো বিরোধী শিবির বলে, শোনো, সৃঞ্জয় আর আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্ন ভেবো না। একটা ভুল করিয়ে দিয়েছে কেউ, অসম্ভব বুদ্ধিমান। আমি তো বলছি, মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে। কখন এনেছে? অঞ্জন মরে যাওয়ার পরে। আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল। জয়, তুমি অনেক দিনের ছেলে, তোমার একটা প্রশ্ন করি, তোমার মনে আছে যে একটা এজিএম এর ডায়াসের উপরে হাতাহাতি হচ্ছিল? বলো তো কি নিয়ে? বিশ্বকাপ 2018 কি নিয়ে হচ্ছিল বল? আমরা তখন রাশিয়ায় ছিলাম। না, তুই ছিলিস? আমি ছিলাম রাশিয়া। কেন হচ্ছিল বলে? মধ্যে হয়েছিল, আমরা ছিলাম। কেউ বলতো, কেউ যদি জানে যে কি হয়েছে। ভেতরেরটা আমরা কি করে জানবো? হচ্ছিল বর্তমান সচিবকে অঞ্জন মিত্র রাষ্ট্রীয় করতে চাইছিল, মানে এই এখন অস্টাকে করে কি করে সাসপেন্ড করে দিতে চাইছিল। আমি বলেছিলাম না, আমি সাসপেন্ড করতে দেবো না, আমি সভাপতি। আচ্ছা, তখন আমার ইলেকশন হওয়ার কথা, অঞ্জন কিছুতেই আমার সভাপতি বলছে, তুই সভাপতি হলে ওকে পার্ডন করে দিবি, সভাপতির ক্ষমতা আছে পার্ডন করে দেওয়া।
এইটা নিয়ে অঞ্জনের সঙ্গে ডিসপিউট। তখন আমি তো বুদ্ধি ধরি, আরে অঞ্জন তুই আমায় না হতে দিল, এই যে পাবলিক যারা এসছো সভ্য কার্ড দেখিয়ে তো সব ঢুকেছিল বিরাট, তোমরা বলো সভাপতি কে হবে, টুটুদা হবে, বাস হয়ে গেল। অঞ্জন বলে তুই যে কি ভুল করলি জীবনে বুঝতে পারবি। আমি বাজে কথা বলি চারটা অঞ্জন দাদি লাস্টলি রাইট ছিল, ইতিহাস তো এটা বলে। আজকে মিত্র পরিবারে টোটাল ফাটল অঞ্জন চলে গেল। প্রশ্ন আছে টুটুদা একটা খুব স্পেসিফিক প্রশ্ন আছে। একটা সময় বলা হতো জ্যোতিবাবু দুই ছেলে, চন্দন বোস আর টুটু বোস। জ্যোতি বোস কোনোদিন এরকম প্রেস কনফারেন্স করে সেই ফাটলের কথা বলেননি। আপনি এক সময় বলেছিলেন আমার 3টে ছেলে, টুম্পাই, টুবলাই এবং দেবাশিস দত্ত। আজকে আপনি পরোক্ষে তার কথাই বলছেন, কি এমন হলো একটু যদি ডিটেলস বলেন। আমি বলেছিলাম আমার 3টে ছেলে, আমি 3টে ছেলে বললে বলবো আমি টুম্পাই, টুবলাই আর মোহনবাগান। এটা বোধ হয় তুই একটু বানানে ভুল করবি। না না, আমাদের কাছে রেকর্ডিং আছে। তুই পুরনো আমলের সাংবাদিকতা বিশ্বাস করিস না, ও বলতে না। আমি বলে দিচ্ছি, ছাড়ো চপ। জয়কে আমি যতটা নিই তোমরা একদম জানো না, ও জয়ন্তর ভাগ নেই। শোনো, মাথায় হাত দিস দি, রাতুল কিরম আছে? ভালো আছে। রাতুল এখন রিটায়ার করেছে খোঁচা থেকে, এখন খোঁচার বাঁশটা ওর হাতে দিয়ে গেছে। ও একটু পুরোনো আমলের সাংবাদিকতা বিশ্বাস করে, খুঁচোতে। তুই খুঁচো রে ভাই, আমি একদম রেডি আছি, আমার পাইপস আছে, তাহলেও কিছু হবে না। না, ওর যেটা বলতে চাইছে দেবাশিস দত্ত, আমি কখনো বলিনি আমার 3টে ছেলে জীবনে। আমি বলেছি আমার 3টে ছেলে, এই বলিয়া বলতে বলেছি, টুম্পাই, টুবলাই আর মোহনবাগান। বরাবরই আপনি সেটা বলেছেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এমন কি হলো যে দেবাশিস দত্ত, সঞ্জয় বসু এবং শ্রমিক বসু 3জনে একই বৃন্তে ছিল, তারা ছিটকে গেল কেন? এই পরিস্থিতিটা তৈরি হলো। এটা আমায় কেন জিজ্ঞেস করছো? কাকে করবো? আপনি তো মোহনবাগানের বটবৃক্ষ। মোহনবাগানকে আপনি গত 37 বছর ধরে একাই টেনে ধরেছেন। জয়, তুই যেটা বলছিস, বর্তমানে যারা চালাচ্ছে তারা যেসব কথা, আমি তো আজ শুনছিলাম, এক্ষুনি শুয়ে দেরি হলো, কি একটা প্রেস কনফারেন্স করেছে আমি কানের কাছে, সেটা দিয়ে আমার সুব্রত বললে এটা আপনি শুনুন। আমি কেন, তাতেও আমি উত্তেজিত হব না, তবে শোনা যত দরকার যে বোস পরিবার, মিত্র পরিবার, এরা কি করেছে পরিবারতন্ত্র। আরে পরিবারতন্ত্র হলে তোকে তো আমি হাতে ধরে নিয়ে এসেছি, তুই তো পরিবারের একটা অঙ্গ ছিলিস রে, সেটা তো বলছিস না কোত্থেকে এলি। পরিবারতন্ত্র বলে কিছু হয় নাকি? ক্লাবে যে ভালো গোল দিতে পারবে সেই প্লেয়ার থাকবে। যে গোলকিপার এই 3টে গোল খেয়ে গেল, উড়িষ্যায় 3টে গোল খেয়ে গেল গোয়ার কাছে, একটা গোলকিপার পুরো টিমটাকে হারিয়ে দিল। আপনি দেবাশিস দত্তকে সচিব হিসেবে দুলাল, তুমি জিজ্ঞেস করছো যে দেবাশিস দত্ত সচিব হিসেবে কিরকম। আজকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, ইলেকশন ডেটটা খালি ডিক্লেয়ার হবে। এখানে তুমি আমায় জিজ্ঞেস করছো আমার অপোজিশন কিরকম, তুমি দেখতে পাচ্ছ যে কি পারফরমেন্স আছে। আমার প্রশ্ন করবে কি? এসো, কামান আমার প্রশ্ন করো, স্পেসিফিক প্রশ্ন করো, যেই কৃতিত্ব আছে। কাপ সাজিয়ে রাখার কৃতিত্ব নয়, কাপগুলো যে সাজিয়েছে সেগুলোর কৃতিত্ব হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। কি আমায় বলো যে কৃতিত্ব জয় সেখানে একটা শোনা যাচ্ছিল যে প্রশাসনিক স্তর থেকে নাকি দুপক্ষের মানে দপ্তর যে লড়াইটা হবে, দুপক্ষ মিটিং এ বসে একটা সংবাদ হয়ে যাবে, সেটা ইলেকশন হবে না সিলেকশন হবে, শোনা যাচ্ছে। আপনি কি মনে করছেন যে এটা, আমি এবিপি আপনি কি মনে করছেন যে এটা কোনোভাবে সিলেকশনের জায়গায় চলে যাবে না, নাকি ইলেকশনই হবে? আজকে যেখানে আছে সেখানে আর সিলেকশনে আবার কোনো উপায় নেই। তার কারণ আমি যে আজকে শুনলাম বসু পরিবার, মিত্র পরিবার এই জায়গায় যদি যেতে পারে, তারপর আর আমি করতে দেব না। আর প্রশাসনিক তরফ থেকে নির্বাচ করানোর হলে আগেই করাতে। কে মাথায় হাত দিচ্ছিস? কে বল? আরেকটা বিষয় কয়েকদিন আগে বেঙ্গলের যে সদস্যের অনুষ্ঠান ছিল না, সেখানে তথ্যচিত্র এবং প্রকাশ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্ট বেঙ্গল আপনাদের বলেন যে এই যে মোহনবাগানের কর্তারা, এদেরকে দেখে শিখুন
এরা কিভাবে সাফল্য এনে দিয়েছে এবং মোহনবাগানের বর্তমান কমিটির প্রশংসা করে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? আমি তো বলছি সাফল্যটা যে এসছে সেটা এসছে যে কাপগুলো সাজানো পয়লা বৈশাখে, ওই কাপগুলো কে এনে দিয়েছে? এনে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কাকে কে এনে দিয়েছে? আমি যার জন্য বললাম যে যারা ইয়াং জার্নালিস্ট, তারা খুব ইয়াং জার্নালিস্ট যারা, তারা তো ইতিহাসটা, তবে এটা জানবে যে সঞ্জীব গোয়েঙ্কা যখন এসছে কে এনে দিয়েছে। এই জার্নালিস্ট যারা আছে তাদের ভেতর তুই যদি না জানেন, পাশের বন্ধুকে জিজ্ঞেস করো, আরে ভাই এটা তুই জানিস? আপনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শুধুই সিনজয়ের হয়ে ভোট চাই? আমি সিনজয়ের হয়ে ভোট চাই। প্রতিদ্বন্দ্বিতা করবেন না? আমি পদত্যাগ করেছি, তার জন্য কারণ হচ্ছে ইলেকশন কমিটির হাতে এখন চলে গেছে। আমি প্রেসিডেন্ট হিসেবে প্রচার করা অন্যায়। প্রেসিডেন্ট হিসেবে যে এক্সিকিউটিভ কমিটি আমার সিলেক্ট করেছে, সেই এক্সিকিউটিভ কমিটির এগেন্স্ট থেকে আমি সিনজয়ের হয়ে ইলেকশন করব, এটা নৈতিকভাবে অন্যায় নয়। আর আমি আজ অব্দি মোহনবাগানে সেটা তো আপনি বলেছেন, সেটা নিয়ে আমার আপনি যখন সাধারণ সদস্য সেই কারণে ভবানীপুর আজকে ছবলে হারিয়ে যাই করুন, আপনি এই কমিটির প্রেসিডেন্ট ছিলেন লাস্ট 3 বছর, আপনি প্রেসিডেন্ট ছিলেন। দেবাশিস দত্তের বিরুদ্ধে এত কথা উঠছে, আপনি দেবাশিস দত্তকে কি তাহলে কন্ট্রোল করতে পারেননি এই 3 বছরে? না, ওর লোভ, গ্রিড কন্ট্রোল করতে আমি পারি। তাহলে কি এটা আপনার এই যে আমার সুদীর্ঘ কেরিয়ারে এটা কি একটা সবথেকে মানুষ চেনা? আমি ভাবতাম যে আমি মানুষ চিনতে জানি, কিন্তু আমি তো পুরোনো দিনের লোক, সেই জন্য হয়তো একটু মানুষ চিনতে ভুল হয়ে গেছে। এই জয় বসে আছে চুপকে, জয়কে জিজ্ঞেস করো, জয়ের সঙ্গে কখনো আমার হাতাহাতি হয়, কখনো হাতাহাতি হয়, কখনো গলা জড়িয়ে আদর করি। বল। এবারে একটা প্রশ্ন আছে, 2005 সালে মোহনবাগানের ইলেকশনটা হয়েছিল একটা মারকাটারি ইলেকশন হাইকোর্টে, না হ্যাঁ, যেটা গরম ছিল, জল খাইয়ে খাইয়ে আমি বললাম খাইয়েছি, লোকের তেষ্টা এত পেছনে লাইন দাঁড়িয়েছে, আমি বোতলের পর বোতল জল দিয়ে। প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে ওই ইলেকশনের সঙ্গে কি এই ইলেকশনটাকে কোথায় রাখবে? এটা কি তার চেয়ে টাফ না তার চেয়ে ইজি? একটা কথা বলবো, মোহনবাগানের একটা প্রবলেম আছে জানিস তো, সবাই খুব ঐতিহ্যশালী ভোটার, ভোট দিতে আসে না, ভোট দিতে চায় না। যেমন বালিগঞ্জ এরিয়ার ভোটার ভোট দিতে যায় না, মোহনবাগান ভোটাররা ভোট দিতে আসে না। আমি এবারে আশা করবো, অনুরোধ করবো আপনাদের দিয়ে যে 6000 রিনিউ আছে, 6000 কষ, যেন 5000 অন্তত ভোট দিতে আসে, সেইটাই অসুবিধা, আর কিছু না। আর একটা কথা বলে দিই, আপনারা টুটু বোসকে দয়া করে শেষ জীবনে একটা রিকোয়েস্ট ভোট দেন। এটা কোনো সভ্যকে বললে সে ভোট দেবে না। হ্যাঁ, নতুন সভ্য যাদের করেছে হয়তো 200-400, সেটা আলাদা, কিন্তু বাকিরা আমার মনে হয় এখনো আমাকে ভালো। যদি আমরা একটু পিছিয়ে যাই, যেদিন সচিব হিসেবে দেবাশিস দত্ত সচিব হলেন, সেদিনকে সকালবেলা বিকেলবেলা অনুষ্ঠান করার আগে সকালে বলে এসেছিলেন যে উত্তরীয়টা তিনি পড়েননি, সেই উত্তরীয়টা নাকি আপনি পড়িয়ে দিয়েছিলেন। সেই দিন থেকে আজকে এই ব্যাপারটা যে এত জলগলা হচ্ছে, এটা আপনাকে কতটা দুঃখ দিচ্ছে? প্রচন্ড প্রচন্ড দুঃখ দিচ্ছে। মানে আমি হাতে ধরে নিয়ে গেছি এবং প্রতিটা পদে আমি ভাবতে পারিনি কখনো এরকম করবে। আর কি সবাই প্রশ্ন করছিল, সবাই প্রশ্ন করছিল যে আপনি কি চেষ্টা করেননি দুজনকে মেলাবার? কে বলেছে আমি চেষ্টা করিনি? কিন্তু ওই বললাম, একদিকে যদি লোভটা বেড়ে যায় তাহলে সেখানে কখনো আগের ইলেকশনগুলো
দেবাইশ দত্ত এবং আপনারা একসঙ্গে করেছেন, ঠিক আছে? দেবাইশ দত্ত তো আপনি কি করতে পারেন সবকিছু জানে, তাই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেবাশিস কতটা টাফ মনে হয় বা ইজি একদম? আপনার স্কিলও জানে, আমার স্কিলগুলো জানে। আমার মোহনবাগান ক্লাবে ভোটাররা যে ভোট দেবে তার বিগেস্ট স্কিল হচ্ছে নামটা টুটু বোস। সে স্কিলটা কি দেবাশিস জানে নাকি তুমি মনে করো যে দেবাশিস আর টুটু বোস এক ফ্রেমে ফেলতে পারলো? তাহলে ভাই আলাদা, যদি এক ফ্রেমে ফেলো আলাদা। দেবাশিস দত্ত কি ঘরের শত্রু এই নোংরা কথাগুলো রাজনৈতিক প্রশ্ন আছে, এই নোংরা কথাগুলো কেউ বলিস একটা রাজনৈতিক প্রশ্ন। এখন পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে যেখানে নির্বাচন হোক না কেন সেখানে একটা রাজনৈতিক প্রভাব বা শাসক দলের প্রভাব থাকে। আপনারা কি এখন বর্তমানে যারা শাসক বা সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে কি আপনারা এগুলো প্রশ্ন করা তোমাদের উচিত না। আমার যদি হয়েও থাকে আমি কি বলবো ভাবছো? পেটটা আমার কত বড় দেখেছো? বুড়ি কেন উচিত নয়? আমরা তো তো বর্তমানের একদম অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা এটাই রাজনৈতিক প্রশ্ন, এইসব রাজনৈতিক প্রশ্ন আমার এটা করা উচিত। তাই জন্য বিনা প্যানেলে গত বছর নির্বাচন হয়নি। আগের দিন রাত্রিরে নমিনেশন ফর্ম তার আগের দিন রাতে কোনো ব্যক্তিগত কারণে উইথড্র করেছে, কোনো ব্যক্তিগত কারণে। সবার প্রশ্ন আছে বিহারের মধ্যে, সেটা হচ্ছে যে সিএবিতে মুম্বাইকে ক্রিকেট সচিব করে ফুটবল দেবাশিস দত্তর কাছে রাখার রাজনৈতিক প্রস্তাব আছে, সেই প্রস্তাব কি সঠিক হতে পারে? আমি কোনোভাবে এখন ইলেকশন থেকে কিছু, এটা আমার মান সম্মানের প্রশ্ন। আর টুটু বোস কোনোদিন সম্মান বিসর্জন দেবে আর প্রেস কনফারেন্স করে বলবে, তারপর আর সমঝোতা আমি জেতবার পরে সমঝোতা হতে পারে। এই দুলাল, আমি জেতবার পরে সমঝোতা হতে পারে, আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা হ্যাঁ। ঠিক বলেছিস, টাইগার জিন্দা হ্যাঁ, আমাকে দেখাতে হবে। আমি নাকি অথর্ব হয়ে পড়েছি, আমি তো হুইল চেয়ারে 4 বছর ঘুরছি। মমতা ব্যানার্জি লাস্ট ইলেকশনটা করছি হুইল চেয়ারে। এগুলো না দেখে কেউ যদি ইলেকশন আগে যদি কোনো প্রস্তাব আসে সমঝোতার কোনো চান্স নেই, কোনো চান্স। দুলাল পয়েন্ট অফ নো রিটার্ন যেসব কথা বলছে, হ্যাঁ মিত্র পরিবার, বোস পরিবার, এটা বোস পরিবার দখল, মোহনবাগান বোস পরিবার দখল করে দেবে, টাকা সরানোটা খুব বাজে কথা। আমার বউ বলতো তুমি কত টাকা মোহনবাগানে ঢালছো, বলছো ধরো না আমার 3টে ছেলে আমি ঢালছি। আর আমার মতন ব্যবসায়ী মদ মেয়ে ছেলের দোষ থাকতে পারে, ধরে নাও এটা আমার একটা দোষ, আমার ছেলে দোষ, ওই বিজয়ের মতন কালো কালো ছেলেগুলোকে, নইলে ফর্সা ফর্সা হলে বলতে তুমি হোমো ফোমো বলতে, সেটা আমার বউ বলতে পারলো। বউ বলছে আরে তার একটা বুড়ো 79 বছরের লোক সত্যি কথা বলছে। আমার ওই 2 পায়ে লম্বা কালো কালো ছেলেগুলো অধিক দোষ ছিল। সুতরাং এটা বলার একটা কারণ আছে। তোরা জানিস যে একটা ওই সময় ক্লাব চালাতে গেলে কেউ ছিল, কোনো স্পন্সর কেউ ছিল। বিজয় মালিয়া আসার আগে কেউ ছিল না, বিজয় মালিয়া মাঝপথে ভেসে চলে গেছে, কেউ ছিল, কিন্তু ক্লাবটাকে টেনে নিয়ে গেছে। গিয়ে ঠিক সময় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মিলিয়ে দিয়েছে। এর কৃতিত্বটা তোরা দিবি না? প্রশ্ন কর না যে কেন সঞ্জীব গোয়েঙ্কাকে দিয়েছেন, প্রশ্ন কর। কারোর বুক আছে জিজ্ঞেস কর দেখি, এই প্রশ্নটা কর, এটা প্রশ্ন কর কারোর যদি সাহস থাকে।
পয়লা বৈশাখে সব তো গিয়ে মিষ্টি খেতে খেলতে 3টে ট্রফি দেখে, ওই 3টে ট্রফি কি করে এলো? 20 বছর ধরে মিষ্টি খাচ্ছি, যখন আপনারা ট্রফি পাননি 20 বছর ওই ট্রফিগুলো এলো করতে 65 কোটি টাকা সঞ্জীব পয়কে ঢেলেছে। তুই করে ফেল। শোনা যাচ্ছে যে বর্তমান শাসক শিবিরে যারা রয়েছে তারা অঞ্জন মিত্রর ব্যানার নিয়ে হয়তো প্রচারে নামতে পারে। অঞ্জন মিত্র আজ নেই, কিন্তু তার ব্যানার নিয়ে যদি প্রচারে নামে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আরে ভাই, এ তো আজকেই কালকে রাত্রে তো আমি ঠিক ছিলাম মিত্র পরিবার বোস পরিবার দখল করে নেবে। এই সেটা কোথায় গেল? এটা তাতাই ওইটা চালিয়ে দে তো, মিত্র পরিবার। এরা কম চালু, এরা শোনেনি। তুমি ওটা শুনেছ? মিত্র পরিবার তোমাদের কিসে দিয়েছে? আমি রাত্রি 10টা অবধি করতে রাখি। আপনি ইলেকশন লড়ছেন, মারাত্মক প্রশ্ন করেছে। অঞ্জন মিত্রের কন্ডোলেন্স সভায় কেউ ছিল সেখানে? অঞ্জন মিত্র ছিল তো? যেই আমি উঠলাম, আমি বললাম ঝুম্পাই তুই আমার পাশে আয়। যখন ও আমার পাশে এলো, আমি অ্যানাউন্স করলাম যে অঞ্জনের মেয়েকে আমি এক্সিকিউটিভ কমিটিতে অ্যাডপ্ট করে নিলাম। ওইখানে মাইক ধরে আমায় নিচে আসছে বর্তমান শাসক গোষ্ঠী, প্রশ্ন করলো টুটুদা তোমার তো অধিকার নেই এটা রাখার, এখন এগুলোর তো কোনো এভিডেন্স নেই, তুমি কমিটির এক্সিকিউটিভ পারমিশন চালালো। আমি টুটু বোস কবে পারমিশন নিয়েছি? আমি মনে করেছি অঞ্জনের কন্ডোলেন্স সময় তার মেয়েকে ডেকে নিয়েছে, এইটুকুন বলতে পারি। কিন্তু অঞ্জনের ধ্বজা ধরে কালকে বলেছে মিত্র পরিবার। আর একটা কথা আছে, ইদানিং শোনা যাচ্ছে আপনি ক্লাবে কিছু টাকা দিয়েছেন, এটা আমরা দেখেছি 91 সাল 88 সাল থেকে। ঠিক টাকার কথা তুলো না, কিন্তু টাকা নাকি আপনি বাড়ি নিয়ে গেছেন, মেম্বারশিপ রেনুয়ার টাকা আপনি নাকি বাড়ি নিয়ে গেছেন, আপনার নাকি আপনি যা দিয়েছেন। জয় একটা প্রশ্ন করেছে, এটা দারুণ উত্তর দেওয়া দরকার। মোহনবাগান ক্লাবের একটা সময় ছিল যে ফুটবল খেলতে পারবে না, জানো? এআইএফএ ব্যান করেছে। প্রফুল্ল প্যাটেল তখন বলেছিল 3 কোটি টাকা লাগবে, আমি ওর পায়ে ধরেছি, তখন বলেছিল 2 কোটি। কেন অঞ্জন এটা আসবে করতে? অঞ্জন বলল তুই ব্যক্তিগত ফান্ড থেকে এটা লোন দে। আমি মোহনবাগানকে ব্যক্তিগত ফান্ড থেকে লোন দিয়েছি। তোমাদের ভেতর 3 জন বা 4 জন সিনিয়র যে সবার কাছে অ্যাকসেপ্টেড, যদি আমার কাছে আসো, আমার অফিসে খাতা তুলে দেখিয়ে দেবো। অঞ্জন মারা যাওয়ার পর এখন যে অডিটার তপন দেবনাথ আমাকে বললো টুটুদা এটা এতদিন ধরে মোহনবাগান ক্লাবের লোন দেখিয়ে ফেলে দেখেছ, এটা উচিত না, এটা তুমি গিফট দেখিয়ে দাও। যদি জয় দুলাল এবিপি আনন্দ কি আছে, ছেলেটা পুরনো না? তুই নতুন, পুরনো ছেলে কি আছে? দীপক পার্থ আছে, পার্থ দীপক জয় যখন প্রশ্নটা তুলেছে, আমি আর তাহলে কোনোদিন কোনো প্রেস কনফারেন্সে কথা বলবো না। জয়ের সঙ্গে একজন সিনিয়র, জয় আর জয়ন্ত চক্রবর্তী, মহাভাব নেই, একটা বই আছে বেশ করে ঠিক করেছি। তোমায় আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আমাকে 2-1 দিনের ভেতরে মামা ভাগ্নে, ও বললো পক্ষ করে আমি যাবো। মামা ভাগ্নে হলে একটা সিনেমা হয়েছিল, দেখেছ? দারুণ হাসি। তুমি আর জয়ন্ত গিয়ে অ্যাকাউন্টসে দেখে নেবে যে আমি ওই 2 কোটি টাকা এতদিন ফেলে রেখেছিলাম যে আমি মোহনবাগানকে লোন দিয়েছি, এবারে আমি সেটা দান দিয়ে দিতে পারো, তাহলে ইনকাম ট্যাক্সে অ্যালাউ।
দান করে দিলাম যাতে আর না পড়ে থাকে আবার বুঝছি। ডোনেশন হয়ে গেছে টুটুদা এটা তুমি আর জয়ন্ত দেখে নেবে না, এটা জয়ন্ত তুমি দেখে নেবে। জয়ন্ত মুখ খুলবে না জয়, কিন্তু তুমি ধর্মত্বের সামনে বলছো 2 সপ্তাহ বাদে যখন কথা উঠবে তুমি দাঁড়িয়ে বলতে পারবে, তুমি দাঁড়িয়ে বলতে পারবে তুমি দেখে এসেছো, তুমি বলে দেবে তুমি দেখেছো, তুমি বলতে পারবে তুমি দেখেছো না। এই দাঁড়া, এই চুপ কর। তুমি বলে দেবে যে তুমি দেখে এসছো, বাস। জয়ন্ত তুমি ওকে নিয়ে যাবে, কখনো কথা উঠবে, জয় সত্যি কথা বলতে বাধা পায় জানি আমি। তুই ওটা দেখে প্রিয় প্রিয় একটা কথা জিজ্ঞেস করি, যেটা হয় সেটা জাস্টিস অসীম রায়কে কি আপনি কোনো বিশেষভাবে কিছু বলতে চাইবেন? মানে যেমন টোপাই মাঝে মধ্যে গিয়ে তার বক্তব্য পেশ করে যে ইলেকশনের স্বচ্ছতা সব কিছু দিয়ে জেনসিটি দাঁড়াচ্ছে, হি ইজ কোয়াইট ক্যাপেবল। ওর যদি মনে হয় ইলেকশন বোর্ডের চেয়ারম্যানকে কিছু বলা, ও বলবে, আমি কেন বলবো। আপনি প্রচারে কবে থেকে নামছেন? রাইট, জবে থেকে সিনজয় নাম আচ্ছা, আমি কবে থেকে শোনো, আমি কয়েকটা মিটিংয়ে তো যাবো, আমার একটু অ্যাক্সেসিবিলিটির প্রবলেম আছে। যেমন মোহনবাগান মাঠে গেস্ট যেখানে আমি যেতে পারবো হচ্ছে